মমতা ব্যানার্জি তার ভাইপো তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে। তন্ত্র। তৃণমূল তাহলে এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। যেমন তামান্না খুন হলো, সেখানে নির্বাচন কমিশন, তার অবজারভার, তার রিটার্নিং অফিসার, তার পুলিশ অবজারভার সব নির্বাক, কোনো ভূমিকা থাকে না। একজনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না। সরকার তৈরি হবে, কয়েকদিন পরে তারিখ দিয়ে দিয়েছিলেন, এবং তারপরে সবাই জেলের মধ্যে যাবে। তারপর হাওয়া ভোমা বিদেশ ঘুরে বেড়াচ্ছিলেন। ভোট সামনে আসছে, আবার মোদী এসছেন, আবার উচ্চস্বরে রব তুলবেন, মমতা ব্যানার্জি আবার ধর্নায় বসবেন, আবার রাজীব কুমারের মতো কাউকে ধরে ঘোরাঘুরি করানো হবে ভুবনেশ্বর বা কি বলে মেঘালয় শিলং। তারপরে খেল খতম, পয়সা হাজার। প্যালেস্টাইনে গণহত্যা চলছে অব্যাহত। আজও কাগজে দেখেছেন আপনারা, জায়নবাদী ইসরায়েল সরকার যেভাবে মানুষ খুন করছে, শিশু খুন করছে, তার বিরুদ্ধে গোটা বিশ্ব সোচ্চার হয়েছে। শহরে থাকে, বাঁধের ধারে থাকে, নিজস্ব কোনো জমি জমা নেই, সম্পদ নেই, তাদের একটা জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করা হচ্ছে। ভোটার লিস্ট আমরা বলি ত্রুটি মুক্ত করতে হবে। মৃত আছে, ডাবল এন্ট্রি আছে, ভুয়ো আছে, সেগুলোকে দূর করতে হবে। সেটা ইলেকশন কমিশন করেনি। আমরা চাই দুটো দেশ, ইসরায়েল এবং প্যালেস্টাইন, টু স্টেট সলিউশন। আগামী 1 সেপ্টেম্বর কলকাতার বুকে বাম দলগুলো, সমস্ত গণসংগঠন, বিভিন্ন পেশা সংগঠন, তাদের আহ্বানে বিশ্ব শান্তি দিবস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর থেকেই এটা পালন করা হয়। সাম্রাজ্যবাদ বিরোধী, যুদ্ধ বিরোধী এবং প্যালেস্টাইনের মানুষের প্রতি সংহতি জানিয়ে শান্তি মিছিল হবে, সমাবেশ হবে। তারই প্রস্তুতি চলছে। এবং যারাই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, কলকাতার একটা ঐতিহ্য, শতাব্দী প্রাচীন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পীঠস্থান। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমরা লড়েছি, এবং গোটা বিশ্বে যেখানে যখন সাম্রাজ্যবাদী হামলা হয়েছে, সাম্রাজ্যবাদের চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধেও কলকাতায় মানুষ সোচ্চার হয়েছেন। সেই ধারাকে অব্যাহত রেখে 1 সেপ্টেম্বর শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছে। এবারে বিশেষত আমরা দেখলাম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্যারিফ ওয়ারের নাম করে বিরত আমাদের দেশে কৃষি, ক্ষুদ্র ব্যবসা, ঔষধ শিল্প, আমাদের বহির্বাণিজ্য, তার উপর আক্রমণ হেনেছেন। 50% ট্যারিফ, এবং আর কয়েক ঘন্টা পরে তা লাগু হবে। এবং সেটা বলা হচ্ছে রুশ থেকে তেল কেনার জন্য ভারত 25% অ্যাডিশনাল পেনাল্টি, 25%-এর ওপরে। তাহলে যারা বিশ্বায়নের কথা বলতেন, যারা গোটা বিশ্বব্যাপী পুঁজি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটবে বাধাহীন ভাবে, তারাই দেখছি মানুষের চলাচল বা নিজের দেশের স্বার্থে বা নিজের কূটনীতির জন্য, শায়েস্তা করার জন্য তারা কিভাবে ট্যারিফ আর নন ট্যারিফ ব্যারিয়ার গুলো ব্যবহার করছেন। পৃথিবীর বিভিন্ন দেশ তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমাদের দেশের সরকার তার যা কারখানা, এই ট্রাম্প মানে আবকি বার ট্রাম্প কি সরকার, হাউডি মোদি, এইসব করার ফলে দেখা যাচ্ছে তাদের আর মুখ নেই রুখে দাঁড়ানো। চীনের মতো দেশ, ইউরোপের বিভিন্ন দেশ রুখে দাঁড়িয়েছে, কারণ তাদের নিজেদের আভ্যন্তরীণ বাজার, আভ্যন্তরীণ অর্থনীতিকে তারা সেই শক্তি সঞ্চয় করেছে। আমরা এই জন্য প্রথম থেকে বলছিলাম যে টোটালটা এক্সপোর্ট ওরিয়েন্টেড নয়, আমাদের ডোমেস্টিক মার্কেট ডেভেলপ করার দরকার আছে। এত বিশাল দেশ, আজকে যে ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি, তাতে এখন অনেকেই যারা সাম্রাজ্যবাদ কি, কোথায় পাওয়া যায়, এসব প্রশ্ন করতেন, তারাও বুঝতে পারছেন যে ট্রাম্প কোথায় নিয়ে যাচ্ছে নতুন যে বিশ্বের ব্যবস্থাকে।
তার বাণিজ্যকে কিরকম বিপদের সম্মুখীন তারা করছে, তার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। এবং এছাড়াও এশিয়া, আমাদের এই ভারত প্রশান্ত সাগরে, মহাসাগরে যেভাবে নেটোর পূর্বে সম্প্রসারণ হচ্ছিল ইউরোপে, আমাদের এখানে এরকম মার্কিনী অক্ষ তারা ক্রমাগত পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়ার দিকে নিজের স্বার্থের জন্য রাজনৈতিক, আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এবং যারা সাম্রাজ্যবাদী পক্ষাবলম্বনকারী যে সমস্ত সংস্থা, ব্যক্তি, এজেন্সি আছে, তাদের একটা রমরমা বাজার হয়েছিল। এখন মানুষ বুঝছেন যে, এবং ভারত সরকারও বুঝছেন, এখন আবার রুশের সঙ্গে, চীনের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন। 2 বছর আগে আমরা দেখলাম যখন G20 হলো, 4,000 কোটি টাকা খরচ করে কিভাবে উন্নত পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে আমাদের দেশের সরকার সমগোত্রী হওয়ার চেষ্টা করেছে। সেই G20-তে কিন্তু রুশ, চায়না তারা অংশগ্রহণ করেনি। একটা বিশাল পাবলিক এক্সারসাইজ হয়েছিল, সব স্কুল ছুটি করে দিয়ে, ব্যাপক সাজগোজ করে দিয়ে, কসমেটিক চেঞ্জেস করে দিয়ে দিল্লিতে। এখন দেখা যাচ্ছে আমরা ভীষণভাবে আইসোলেটেড গোটা বিশ্বে। সেখানে এটা ভালো যে সরকার আবার রিলুক করছে, রিভিজিট করছে আমাদের যে ট্র্যাডিশনাল বিদেশ নীতি ছিল, দক্ষিণের দেশগুলোর সঙ্গে কোঅপারেশন, এবং কোনো বিশেষ ক্যাম্পের তাবেদার না হয়ে একটা স্বাধীন বিদেশ নীতি, যেখানে আমরা আমাদের দেশের স্বার্থে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারি এবং সেখানে কোনো তৃতীয় আম্পায়ার দরকার হবে না। প্যালেস্টাইনে গণহত্যা চলছে অব্যাহত। আজও কাগজে দেখেছেন আপনারা, জায়নবাদী ইসরায়েল সরকার যেভাবে মানুষ খুন করছে, শিশু খুন করছে, তার বিরুদ্ধে গোটা বিশ্ব সোচ্চার হয়েছে। এমনকি তেল আবিবে, খোদ ইসরায়েলের রাজধানীতে, নিউ ইয়র্কে, লন্ডনে, প্যারিসে, টোকিওতে লাখ লাখ মানুষ নেমেছেন। প্রতিদিন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিনিয়ত। আমাদের দেশে স্বাধীনতার আগে থেকেই আমরা প্যালেস্টাইনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ও দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধীনতার আকাঙ্ক্ষা, তার সঙ্গে আমাদের দেশের যে স্বাধীনতা লড়াই, তা ওতপ্রোতভাবে যুক্ত। তার সঙ্গে দাঁড়িয়ে আমরা চাই দুটো দেশ, ইসরায়েল এবং প্যালেস্টাইন, 2 স্টেট সলিউশন। সেখানে ট্রাম্প, নেতানিয়াহু প্রতিদিন হুমকি দিচ্ছেন, প্যালেস্টাইন রাষ্ট্রকে অস্বীকার করছেন, আর তার গাজা স্ট্রিপ থেকে পুরো প্যালেস্টাইনের চিহ্ন মুছে দেওয়ার চেষ্টা করছেন। এই অহমিকার বিরুদ্ধে, এই আধিপত্যের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। আমরা 1 তারিখে প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শান্তি মিছিলে সবাইকে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের বামফ্রন্টের ভুক্ত দলগুলো ছাড়াও যা কথাবার্তা হয়েছে, তাতে CPIML লিবারেশন, SUCI, তারাও বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর কাছে জানিয়েছেন আমরা সবাই মিলে একসঙ্গেই এই কর্মসূচিকে সফল করব। দ্বিতীয়ত, SIR এর নামে আমরা বিহারে দেখেছি কাণ্ডকাণ্ড হচ্ছে। তারপরে সুপ্রিম কোর্ট কিছুটা কানমলা দিয়েছে ECI কে। তারা সংবিধান, আইন কিছু মানছিলেন না, এবং ভোটার লিস্ট আমরা বলি ত্রুটি মুক্ত করতে হবে। মৃত আছে, ডাবল এন্ট্রি আছে, ভুয়ো আছে, সেগুলোকে দূর করতে হবে। সেটা ইলেকশন কমিশন করেনি। আর এখন সমস্ত ভোটারকে সন্দেহ তালিকায় দিয়ে সবার উপর দায়িত্ব যে তোমরা ঠিক করে দাও। মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেখানে ভাষার নামে, ধর্মের নামে, সম্পদের নামে আলাদা ক্লাস তৈরি করা হচ্ছে। যারা আনডকুমেন্টেড, যারা প্রান্তিক মানুষ, যারা দুর্বল অংশের মানুষ, যারা অশিক্ষিত, অল্প শিক্ষিত, চরে থাকে, বাঁধের ধারে থাকে, নিজস্ব কোনো জমি জমা নেই, সম্পদ নেই, তাদের একটা জীবনকে দুর্বিষহ করে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা ঠিক করেছি, আমরা বামপন্থী দলগুলো যেমন করোনার বিপদের সময়, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াই, সেভাবে রেড ভলেন্টিয়ারের মতো সব কটা বুথে সর্বোচ্চ মানুষকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী তারা প্রস্তুত থাকবে, যেখানে দাঁড়িয়ে ECI এর এই যে চেষ্টা, বিজেপির যে চেষ্টা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার, গণতান্ত্রিক অধিকারকে সংকুচিত করার,
এবং মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়ে তারপরে ত্রাতা হিসেবে আবিষ্কার হওয়ার, তার বিরুদ্ধে তারা শুধু প্রচার করবেন তা নয়, মানুষকে হাতে কলমে সাহায্য করবেন যাতে তাদের যে ভোটাধিকার তা রক্ষা হয় এবং কোনো এদেশের নাগরিক যাতে কোনোভাবেই যাতে তাদেরকে বিধিগ্রস্ত না করে তোলা হয়। বলুন। এখনো যেহেতু নির্বাচন কমিশন কিছু নির্দিষ্ট করে দেয়নি, কোনো নোটিফিকেশন করেনি, কিন্তু বিহারের অভিজ্ঞতায়, আসামের অভিজ্ঞতায় আমরা জানি যাই করুক সেটা শাসক দলের তাবেদারি করে করবে। আমাদের রাজ্যের নির্বাচন কমিশনকে আমরা দেখেছি, পঞ্চায়েত পুরসভায় দেখেছি, লোকসভা নির্বাচন দেখেছি, কিভাবে ভোটে যখন কারচুপি হয়, যখন খুনোখুনি হয়, সেদিন যেমন তামান্না খুন হলো, সেখানে নির্বাচন কমিশন, তার অবজারভার, তার রিটার্নিং অফিসার, তার পুলিশ অবজারভার সব নির্বাক, কোনো ভূমিকা থাকে না, ভোট চুরিতে সহায়তা করে। আর এখন মহারাষ্ট্রের ভোট, দিল্লির ভোট, হরিয়ানা ভোটের পরে সামনে চলে এসছে, যেটা আমরা মুর্শিদাবাদের ভোটের পরে বলেছিলাম, যে কিভাবে গাজওয়ারি করে, প্রশাসনকে ব্যবহার করে, নির্বাচন কমিশনের মেশিনারিকে ব্যবহার করে একেবারে ভোটার লিস্ট থেকে গণনায় কারচুপি হয়েছে। এরপরে এসআইআর নাম করে যে নোটিশটা বেরোবে, তাতে ওদের উদ্দেশ্য তো পরিষ্কার হয়ে গেছে বিহারের পরে, যে কত বেশি সংখ্যক মানুষকে ভোটার লিস্ট থেকে বার করা, সেটাতে না করতে পারে, প্রত্যেকটা ভোটারের অধিকার যাতে সুনিশ্চিত হয়, তার জন্যই তাদেরকে যে সমস্ত আইনি সহায়তা লাগবে, যে সমস্ত ডকুমেন্টেশন লাগবে, সেসব ব্যাপারে আমরা সাহায্য করবো। নাহলে তৃণমূল যা করেছে, নতুন কারখানা খুলে দিয়েছে, এফিডেভিট করার নাম করে, বার্থ সার্টিফিকেটের নাম করে তারা টাকা কামানোর ধান্দা করে দেবে, দুর্নীতিগ্রস্ত যা করে। বিজেপি আবার ওদিকে নিজের নিজের নেতাদের নামে কার্ড দিতে আরম্ভ করে দেবে, গর্ব সে কহো হাম বিজেপি হয়, তাহলে তোমার আর কিছু হবে না। কিন্তু পরে দেখা যাচ্ছে এই যে বাংলাভাষী মানুষের উপর যখন অত্যাচার হচ্ছে, তখন কোনো কার্ডই কাজ করেনি। ডকুমেন্টস গুলোকে ফেক সার্টিফিকেট দেওয়ার ফলে অনেক বিশ্বাসযোগ্যতা উঠে গেছে। সেজন্য যাতে মানুষ তার ডকুমেন্টস গুলো ঠিকঠাক রাখে, ভোটার লিস্টে তার নাম আছে কি নেই সেটা দেখা, যাদের আছে সেটাকে রক্ষা করা, যাদের নেই তাদেরকে কিভাবে নাম তোলা যায় সে ব্যবস্থা করা, এবং সেখানে যারা মৃত আছে, সেখানে যারা ভুয়ো আছে, সেগুলোকে চিহ্নিত করা, এই কাজগুলোর মধ্যে দিয়ে। ভোট এলেই সিবিআই, ইডি দৌরাত্ম্য বাড়ে, তৎপরতা বাড়ে। তো আমার কথা তুমি আবার রিপিট করছো কেন? আমরা বরাবর বলে এসেছি, আর সবে শুরু হয়েছে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে পুরুলিয়া এসে বলেছিলেন জুন মাসে গত বছর, যে একজনও দুর্নীতিগ্রস্ত জেলের বাইরে থাকবে না, সরকার তৈরি হবে। কয়েকদিন পরে তারিখ দিয়ে দিয়েছিলেন এবং তারপরে সবাই জেলের মধ্যে যাবে। তারপর হাওয়া ভোমা বিদেশ ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর এখন আবার এসছেন, আবার ওই একই কথা ভাঙা রেকর্ডের মতো বলছেন। তাহলে এই 1 বছর ধরে আমরা দেখলাম যারা শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, চিট ফান্ডে দুর্নীতি করেছে, অন্য ক্ষেত্রে যে দুর্নীতি যতগুলো ব্যাপার ছিল, তার জেলে যারা ভেতরে ছিল তারা জেলে বাইরে আসতে শুরু করেছে, তাদেরকে জামিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা জামিন পাচ্ছে, সিবিআই তাদের বিরুদ্ধে কোনো আর আপিলও করছে না, অনুব্রত থেকে পার্থ চ্যাটার্জি আমরা দেখেছি। তাহলে উল্টোটা হলো, এইবার আবার যখন ভোট সামনে আসছে, আবার মোদী এসছেন, আবার উচ্চস্বরে রব তুলবেন, মমতা ব্যানার্জি আবার ধর্নায় বসবেন, আবার রাজীব কুমারের মতো কাউকে ধরে ঘোরাঘুরি করানো হবে ভুবনেশ্বর বা কি বলে মেঘালয়, শিলং, তারপরে খেল খতম, পয়সা হাজার। তাহলে ইডি সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে যেখানে দরকার নেই সেখানে অতি সক্রিয়তা দেখাচ্ছে, আর যেখানে দরকার আছে সেখানে চুপচাপ থাকছে। বা আমরা দেখেছি অভয়াকাণ্ডে, আরজি করের কেসে, আমরা দেখেছি চিট ফান্ডের কেসে, আমরা দেখেছি কাকুর কণ্ঠস্বরের ব্যাপারে, শিক্ষক নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে, কিভাবে যেই মমতা বা তার ভাইপোর নাম চলে আসছে তখন ইডি সিবিআই চুপচাপ হয়ে যায়। হিন্দি में बोलता है सांप सूंघ लेता है। আজকে সকালবেলায় বড়োয়ার বিধায়ককে তাকে গ্রেফতার করেছে, আবার সেই একই অবস্থা, আগে কুকুর ছেঁচে মোবাইল বার করা হচ্ছে, এবার জঙ্গলের মধ্যে মোবাইল থেকে ছিঁড়ে ফেলে দিচ্ছেন, পাঁচিল টুকরে পালানোর চেষ্টা করছেন। কোথায় ফেললেন? তাহলে তৃণমূল তাহলে এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন
এসছিল সিবিআই, তখন পুকুরে ফেলেছিলেন। এখন ইডি এসছে দেখে নর্দমায় ফেলেছেন। তাহলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের লোকজনের যেমন দুর্নীতি বেড়েছে, সেরকম তাদের স্থানও নির্দিষ্ট হচ্ছে, জলাশয় থেকে নর্দমায়। বলছি, একদিকে ওনাকে গ্রেফতার করা, এইদিকে বলা হচ্ছে যে মানে প্রচুর আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, আবার অন্যদিকে দেখছি যে ওই একই কেস বা কাছাকাছি নিয়োগ জামিনও হচ্ছে। তাহলে আমাদের তদন্তটা কোন পথে যাচ্ছে? আমরা অনেক আগে বলেছি, মমতা ব্যানার্জি তার ভাইপো তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে ব্যবহার করে একটা দুর্নীতি তন্ত্র বানিয়েছে। তন্ত্র, এরা হচ্ছে তার নাটবল্টু। ইডি সিবিআই কেন্দ্র সরকার নাটবল্টুরে দেখছে কোথায় টাইট কোথায় ঢিলে। তো যেটা গোটা যে যন্ত্র, যে তন্ত্রটা আছে, তার মাথায় যারা বসে আছেন, যারা পরিকল্পনা করলেন, যারা লাভ তুললেন বা তুলছেন, যারা এটাকে পরিচালনা করছেন, তাদের ব্যাপারে চুপ। আমরা তো দেখলাম লিপস এন্ড বাউন্সের নাম এলো, কিন্তু সেখানে তো যাচ্ছেন ইডি সিবিআই। তারা দেখতাম একটু ভাইপো নর্দমায় পড়তো বা আদিগঙ্গায় পড়তো খালে মমতা, কিন্তু সেখানে সিবিআই যাচ্ছে না। তাহলে তোমরাই তো রিপোর্ট করছিলে, কাকুর গলার স্বর নিয়ে 1 বছর চিৎকার হচ্ছিল, তো গলার স্বরের রিপোর্ট তো পাওয়া গেল। তাতে বোঝা গেল সে যারা বিজেপিতে এখন চলে গেছে তৃণমূল থেকে, যারা বিজেপিতে আছে, যারা তৃণমূল আছে, তারা বলছে এই টাকাগুলো অভিষেকের কাছে দেওয়া হয়েছিল, লিস্ট ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসতো। 26,000 চাকরি গেল, তার জন্য শাস্তি পাবে না। এবং তৃণমূলের এমএলএ, তৃণমূলের এই সমস্ত যারা অফিসে যাদেরকে বসিয়েছিল, মন্ত্রী, তাকে দেখছি আবার জামিন হচ্ছে। এই খেলা হবে মানে এটাই তো, যাওয়া হবে আসা হবে, শুধু যাওয়া আসা। তাহলে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দুর্নীতি রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা, দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেওয়া, এবং এই দুর্নীতির জন্য তাদের জীবন দুর্বিষহ উঠেছে, তাদের কিছু সমস্যার সুরাহা করা, এই তো কাজ। এই কাছাকাছি কিন্তু একটু আলাদা। বিজেপিতে 2জন বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে আজকে একটা শুনানি সিবিআই চাওয়া হয়েছে। আজকে বিচারপতি দীপঙ্কর ঘোষ বলছেন এখন সিবিআই চাওয়াটা একটা গ্যারান্টি শো কথা দিচ্ছে, সিআইডি তদন্ত করুন, প্রয়োজনে একজন ডিআইজি পদমর্যাদা অফিসার নেতৃত্ব করা। আবার বলছি, আমাদের দেশে এবং রাজ্যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেটাকে পুরোপুরি জিওপার্ডাইজ করা হয়েছে। সিবিআই হোক আর সিআইডি হোক আর পুলিশ হোক আর গোয়েন্দা দপ্তর হোক, তার যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন, তার যে দক্ষতা, যোগ্যতা, পারদর্শিতা, সেটা এখন প্রশ্নের মুখে। তো জানো, সেই লোকসভা নির্বাচন 2019-এ দাড়িভিটে 2জন ছাত্র খুন হয়েছিল। তারপরে বিজেপি তৃণমূলের অনেক চাপানুতর হলো, সেই পরিবারের লোকজনকে নিয়ে ইলেকশনের প্রচার করা হলো। তারপরে এই সরকার ওই সরকার, কোন সরকারই কোনো তদন্তের কোনো হদিশ করতে পারলো না। এইভাবে সিবিআই তদন্ত অভয়া কাণ্ডে দেওয়া হয়েছিল। আমরা সেদিনও বলেছিলাম, যেদিন অভয়া সিবিআই কাণ্ড, মমতা বলছেন আনন্দ দাল মে কুছ কালা হ্যায়, কেন বলছেন মমতা ব্যানার্জি? আর এখন দেখা যাচ্ছে কলকাতা পুলিশ যা, সিবিআই তাই। আনিস খানের খুনি এখনো অধরা, সেই মামলা হাইকোর্ট এখনো পড়ে আছে। তার মানে অপরাধীকে ধরা এবং শাস্তি দেওয়া, এ পুরো আমরা একটা বড় লিস্ট করে দিতে পারি, তার দরকার নেই। সেখানে দেখা যাচ্ছে যে আদতে কোনো এজেন্সি, যে সে সরকারের আছে সঙ্গে, সেই সরকারের ইচ্ছাকে পূরণ করা ছাড়া অন্য কোনো কাজ করতে রাজি নয়। একজন একতলার নিচেই জন বসে আছেন, তো যাওয়ার পথে কথা বলে নেবে। আবার একটু বলো, আমি আগেরটা বলেছিলাম। হ্যাঁ বলো।
চলতে যাবে, সেখানে পুলিশ থাকবে না, কোনো প্রতিনিধি যাবে না। প্রথম কথা, আমরা সংসদে দেখছি ইন্ডিয়া ব্লক তারা এসআইআর প্রশ্নে, অন্যান্য সমস্ত যে বিলগুলো পাস হচ্ছে সে প্রশ্নে একটা সমবেত ভূমিকা পালন করার চেষ্টা করছেন। এবং তৃণমূলকে আমরা সবসময় বলি, তারা কিন্তু যখন যেমন তখন তেমন, কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে আছে, কখন ইন্ডিয়া ব্লকের সঙ্গে নেই। এই যে বিরোধী ঐক্য যখনই গড়ে ওঠে, সেটা তাদের একটা ভূমিকা অনেকেরই নজর কাড়ার মতো ব্যাপার হয়ে যায়। আর এই বিলটার ব্যাপারে তৃণমূল দলের নিজস্ব কিছু ব্যবস্থা বন্দোবস্ত থাকতে পারে, কিন্তু সেই ব্যবস্থা বন্দোবস্তের প্রথম কথা হচ্ছে নাগপুর থেকে কিরকম নির্দেশ আসবে তার উপরে তৃণমূলের সিদ্ধান্ত গ্রহণ হয়, শুধু কালীঘাট থেকে হয় না। কালীঘাট নড়ে, নাগপুরে নড়ে চড়ে বসলে। এর বাইরে আমি কি বলতে পারবো না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।